আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে 16 দফা ঘোষণা। ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাস্টমসে কমপ্লিট শাটডাউন, স্থবির চট্টগ্রাম বন্দর। বিএনপি ক্ষমতায় গেলে 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র অবিলম্বে বাস্তবায়নের দাবি জামায়াতের। আবাসিক হোটেল থেকে আটক আওয়ামী লীগ নেতা। ব্যর্থতার গ্লানি নিয়ে নেতৃত্ব ছাড়লেন শান্ত। এবার বিস্তারিত। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে 16 দফা দাবি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মহাসমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা অংশগ্রহণ করেন। মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও উপস্থিত থাকলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করায় বিএনপিকে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ পিআর ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। এদিকে ওই সমাবেশে উপস্থিত থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সার্জিস বলেন, 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচার প্রশ্নে এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। তিনি বলেন, বিগত দিনে পাঞ্জাবি টুপি পরিহিতদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আগামীতে দেশ, জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য ওঠানামা কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় থমকে গেছে পণ্য সরবরাহ। শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অধীন এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। তারা কাজে যোগ না দেয়ায় পণ্যের শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিল সহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে বন্দরে আসা পণ্যের সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়। বন্দর ব্যবহারকারীরা জানান, এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির প্রভাব আমদানি রপ্তানি কার্যক্রমের ওপর পড়েছে। এ কর্মসূচির কারণে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়েছে, যা দেশের জাতীয় অর্থনীতির অগ্রগতিতে বাধাগ্রস্ত করছে। কাস্টম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে এনবিআরকে দুভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে 2টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মীরা। এদিকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আগামীকাল রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে বলে ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ঘোষণা দেয়। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে দেশের 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্য হাব হিসেবে দেখতে চাই, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন। সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তথ্য প্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যেসব তরুণ আইটিতে দক্ষ তাদের দেশে আনার উদ্যোগ নেওয়া হবে। আমির খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি, জুলাই ঘোষণাপত্র সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই দাবি জানিয়ে যাব। জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে 7 দফা দাবি ঘোষণা করা হয়েছে, সেখানেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ রয়েছে। শনিবার দুপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সুনির্দিষ্ট ও ভিন্ন ভিন্ন একাধিক কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সরকার 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দেবে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে
বিষয়ে জানতে চাইলে জামায়াত সেক্রেটারি বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, এটা নিয়ে অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানাতে পারবো। এদিকে রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে নগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে দেয়া হয়। পুলিশে দেয়া আওয়ামী লীগ নেতার নাম মইনুল ইসলাম স্বপন। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি মইনুল। তবে এ মামলায় তিনি জামিনে ছিলেন। জানা গেছে আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতা লুকিয়ে আছে এমন খবরে সেখানে যায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এ সময় মইনুল বলেন তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে, তবে তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। শহরে আর কোনো থানায় তার মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন। সবশেষ খেলাধুলা। কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন সত্য হলো। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, আমার একটা ঘোষণা ছিল, আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে এটা কোনো পার্সোনাল কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো 3 অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি। কিছুদিন আগেও 3 সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মে মাসে টি-20-র নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। সেই সময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জানিয়ে ওয়ানডে দলের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।